আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, সময়ের চাকা বড় অদ্ভুতভাবে ঘুরে। আজ ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা কথা বলছি, যেখানে ভূ রাজনীতির দাবা খেলায় একটি দেশের সামান্য ভুল চাল কিভাবে সেই জাতির মেরুদণ্ডকে পুরোপুরি কাঁপিয়ে দিতে পারে, তার এক জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে আমাদের জাহাজ জয়যাত্রা। ২৭,০০০ টন সার নিয়ে জাহাজটি হরমুজ প্রণালীর প্রবেশদ্বারে জরাজীর্ণ হয়ে আটকে আছে। হরমুজ প্রণালী নামটি শুনলে অনেকের কাছে মনে হতে পারে এটি কেবল একটি জলপথ, কিন্তু বিশ্ব রাজনীতির মানচিত্র যারা বুঝেন তারা জানেন এটি পৃথিবীর অন্যতম প্রধান একটি ধমনী। সেই ধমনীতে যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন পুরো শরীরে কম্পন শুরু হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, আমাদের জাহাজটি কেন সেখানে আটকে থাকবে? ইরানের মতো একটি বন্ধুপ্রতিম দেশ, যাদের সাথে কিনা আমাদের সাংস্কৃতিক এবং ঐতিহাসিকভাবে এক গভীর সখ্যতা রয়েছে, তারা কেন আজ বাংলাদেশের একটি পতাকাবাহী জাহাজকে কোনোভাবেই পথ ছাড়ছে না? এই ঘটনার গভীরতা বুঝতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরে তাকাতে হবে। আমরা যদি ইতিহাসের পাতা একটু উল্টে দেখি, তাহলে দেখব ইরান এবং বাংলার সম্পর্ক শত শত বছরের পুরনো। আমাদের ভাষায় ফার্সি শব্দের যে আধিক্য, আমাদের সুফিবাদ বা মরমী ঐতিহ্যে যে পারস্যের ছোঁয়া, তা কিন্তু এমনি এমনি কোনোভাবে আসেনি। কিন্তু গত কিছুদিন ধরে আমাদের পররাষ্ট্রনীতির যে রথ চালানো হচ্ছে, সেখানে মনে হচ্ছে সারথীরা কিছুটা পথ হারিয়ে ফেলেছেন। বিশেষ করে আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে নিয়ে যে গুঞ্জন ডালপালা মেলেছে, তা এড়িয়ে যাওয়ার কিন্তু কোনো উপায় নেই। তিনি একসময় ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু বর্তমানে নির্বাচিত বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। এখানে একটি বড় কিন্তু রয়ে গেছে। অনেকে বলছেন তিনি নাকি পশ্চিমা শক্তির প্রতিনিধি হিসাবে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। এই অভিযোগটি তোলা হচ্ছে তার গৃহীত কিছু বিতর্কিত পদক্ষেপের কারণে। সুপ্রিয় দর্শক, একটু ভালো করে খেয়াল করুন। ইরান এবং ইসরায়েল উত্তেজনার সময় যখন সারা বিশ্ব খুব মেপে মেপে পা ফেলছিল, তখন কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হলো। সেই বিবৃতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষিতে ইরান যে পাল্টা হামলা চালিয়েছিল তার নিন্দা জানানো হলো। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, ইরানের মাটিতে বসে যখন তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর হামলা হলো, বা তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শাহাদত বরণের মতো ঘটনা ঘটল, তখন কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে পশ্চিমা সেই আগ্রাসনের বিরুদ্ধে টু শব্দটি করা হয়নি। এই যে একটি একপাক্ষিক অবস্থান, এটি কি কেবলই কূটনৈতিক ভুল, নাকি এর পেছনে গভীরে কোনো উদ্দেশ্য কাজ করছে? ইরান যখন দেখল বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে যে জোট নিরপেক্ষ আন্দোলনের নীতি অনুসরণ করে আসছিল, সেখান থেকে বিচ্যুত হয়ে বিশেষ কোনো বলয়ের দিকে ঝুঁকে পড়ছে, তখনই কিন্তু তারা তাদের যে অসন্তুষ্টি, সেই অসন্তুষ্টির কথা জানা দিতে শুরু করলো, এবং স্পষ্টভাবে। দেখুন, ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিম জাহানাবাদী খুব স্পষ্ট করেই কিন্তু তার ব্যথার কথা প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসাবে উল্লেখ করে বলেছিলেন, আগ্রাসী শক্তির বিরুদ্ধে বাংলাদেশ রুখে দাঁড়াবে। এটা ছিল তাদের একটি বড় প্রত্যাশা। কিন্তু জাতিসংঘ এবং ওআইসির সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমরা সেই কাঙ্ক্ষিত নৈতিক অবস্থানটি কিন্তু নিতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা কিন্তু সাধারণ কোনো আমলার নয়, এটি সরাসরি সেই নীতি নির্ধারকদের ব্যর্থতা, যিনি বর্তমানে আমাদের কূটনীতির হাল ধরে আছেন, ডক্টর খলিল। আর ডক্টর খলিলের এই অতি বিচক্ষণতা বা বেশি বুঝতে যাওয়া শেষ পর্যন্ত হিতে বিপরীত হবে, তা কি আমরা আগে বুঝতে পারিনি? শুধু জয়যাত্রাই নয়, আরো একটি জাহাজ যা সৌদি আরব থেকে অপরিশোধিত
তেল নিয়ে আসছিল, সেটিও কিন্তু একই জটিলতায় আটকে আছে। ভাবুন তো একবার, সারের জাহাজ আটকে থাকা মানে কি? মানে হলো কৃষকের ঘাম আর ফসলের ভাগ্যের উপর অনিশ্চয়তা তৈরি হওয়া। আর তেলের জাহাজ আটকে থাকা মানে হলো দেশে জ্বালানি নিরাপত্তার উপর একটি বড় কুঠারাঘাত। দর্শক, অনেকেই এখানে বলতে পারেন কূটনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে কেবল নিজস্ব স্বার্থ। কিন্তু স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি আত্মমর্যাদা বিসর্জন দিতে হয়, তবে সেই স্বার্থ শেষ পর্যন্ত টিকিয়ে রাখা কিন্তু সম্ভব হয় না। তুরস্কের একটি বৈঠকের সাইড লাইনে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর যে আলাপ হয়েছে, সেখানে আমরা আসলে কি দেখলাম? আমরা দেখলাম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফুলঝুরি ছড়ানো হচ্ছে, কিন্তু বাস্তবের চিত্রটা কি? জাহাজটি কি ছাড়া পেয়েছে? হরমুজ প্রণালী কি আমাদের জন্য উন্মুক্ত হয়েছে? এখনো পর্যন্ত সেই ধোঁয়াশা কিন্তু কাটেনি। ডক্টর খলিল নিজেকে একজন ভালো নেগোসিয়েটর হিসেবে দাবি করতে পারেন, কিন্তু যখন দেশের একটি জাহাজ মাসের পর মাস মাছ সমুদ্রে পড়ে থাকে, তখন সেই দক্ষতার সনদ নিয়ে প্রশ্ন ওঠাটা কিন্তু অবান্তর নয়। এবার আসি সেই কূটনৈতিক স্বার্থের প্রসঙ্গে। এখন আমাদের এই জাহাজ যদি আটকে থাকে, তাহলে আমাদের স্বার্থটা কোথায় হাসিল হলো? আর যাদের জন্য আমরা ইরানের কাছ থেকে এমন খারাপ আচরণ পাচ্ছি, বা ইরান অথবা হরমুজ প্রণালীতে আমাদের সারবাহী এবং তেলবাহী জাহাজ আটকে আছে, তাদের কাছ থেকে কি আমরা কোনো ধরনের উপকার পাচ্ছি বা কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছি? সেখান থেকে আমরা পাচ্ছি না। তাহলে আমাদের স্বার্থটা আসলে কূটনৈতিকভাবে কোথায়, এবং আমরা কতটুকু হাসিল করতে পেরেছি? এই প্রশ্নটা কিন্তু উঠতেই পারে। সুতরাং কূটনীতিতে যেমন স্বার্থের প্রয়োজন, তেমনি আত্মমর্যাদার প্রয়োজন। আবার কূটনীতিতে সেই স্বার্থ শুধুমাত্র মুখের বুলি হয়ে থাকতে চলবে না, সেই স্বার্থ হাসিলও হতে হবে। যদি কোনো জোটের পক্ষ হয়ে অবস্থান না হয়, তাহলে সেই জোট কতটা স্বার্থ দিচ্ছে সেটাও কিন্তু মাপা উচিত। অন্যথায় সেটা কিন্তু স্বার্থ থাকে না, সেটা হয়ে যায় গুলামি। এবং বাংলাদেশে এই গুলামি আজাদি কিংবা গুলামি চুক্তি নামক কথাগুলো বর্তমান সময়ে কিংবা অতীত সময়ে ব্যাপকভাবে প্রচলন ছিল। এমনকি আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত বিরোধী ব্যাপক আন্দোলন হয়েছে, এবং বলা হচ্ছিল আওয়ামী লীগ সরকার ভারতের গুলামি ছিল বা গুলামি চুক্তিতে আবদ্ধ ছিল। তাহলে এখন কি সেই একই গুলামি চুক্তি আবারও পুনরাবৃত্তি ঘটছে? তবে এখানে দেশ ভিন্ন, রাষ্ট্র ভিন্ন। তবে ভিন্ন হলেও সেটা প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে নয়, সেটা শত হাজার মাইল দূরের একটি পরাশক্তির সাথে, যেখান থেকে নিজেদের স্বার্থ উদ্ধার করা অনেক বিপজ্জনক এবং অনেক সময় হিতে বিপরীত হয়ে যেতে পারে। আমরা কি সেই গুলামি করার জন্যই বর্তমান সময়ে আমাদের পররাষ্ট্রনীতি তৈরি করছি? দেখুন, ঐতিহাসিকভাবে বাংলাদেশ সবসময় নিপীড়িত ও আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু যখন ওআইসি সম্মেলনে গিয়েছিলেন, তখন তিনি মুসলিম উম্মার ঐক্যের কথা কিন্তু বলেছিলেন, ন্যায়ের কথা বলেছিলেন। আজ সেই নীতি থেকে সরে এসে যখন আমরা কোনো বিশেষ পরাশক্তির তুষ্টির জন্য বিবৃতি লিখি, তখন কিন্তু আমাদের জাহাজের নাবিকদের চোখে সেই পরাজয়ের গ্লানি অবশ্যই ফুটে ওঠে। কূটনীতি মানেই কেবল ইংরেজি শব্দের কারিকুরি নয়। কূটনীতি মানে হলো দেশের মানুষের অধিকার রক্ষা করা এবং বিশ্ব দরবারে নিজের অবস্থানকে সুসংহত রাখা। কিন্তু ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ইরান সরাসরি ক্ষোভ প্রকাশ করছে। ইরান এমন এক দেশ যারা কয়েক দশক ধরে অবরোধের মধ্যে থেকেও মাথা নত করেনি। সেই জাতির সাথে ডিল করার সময় যে দূরদর্শিতা থাকা প্রয়োজন ছিল, আমাদের মন্ত্রী মহোদয় হয়তো তার ছিটে ফুটাও কোনোভাবে দেখাতে পারেননি বলে অনেকেই কিন্তু ধারণা করছেন, যার কারণে এই পরিণতি। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন থেকে যায়, বাংলাদেশ কি তবে কোনো শক্তির
আজ্ঞাবহ হয়ে পড়ছে। আমি আগে যেমনটি বলেছিলাম, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক চুক্তির নামে আমরা যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছি, সেগুলোকে অনেকে কিন্তু দাসখত বলে অভিহিত করছেন। এই দাসখত দেওয়ার পরিণতি যে কত ভয়াবহ হতে পারে তার শুরুটা আমরা কিন্তু হরমুজ প্রণালীতেই অল্প হলেও দেখতে পাচ্ছি। একটি দেশের পররাষ্ট্রনীতি যদি স্বাধীন না হয়, তবে সে দেশের সার্বভৌমত্ব কেবল কাগজে সীমাবদ্ধ থাকে। আজ যারা ক্ষমতার কেন্দ্রে বসে ডক্টর খলিলের মতো ব্যক্তিদের পরামর্শে দেশ চালাচ্ছেন, তাদের বোধোদয় হওয়া আমি মনে করি অনেক বেশি প্রয়োজন। কূটনীতিতে কোনো ভুল করলে তার খেসারত দিতে হয় গোটা একটা জাতিকে। সারের অভাবে যখন ফসলের মাঠ চৌচির হবে, বা তেলের অভাবে যখন কল কারখানা একবারে বন্ধ হয়ে যাবে, তখন এই কূটনৈতিক বাগাড়ম্বন দিয়ে কোনোভাবেই কিন্তু এদের ক্ষোতা মিটবে না। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আমাদের গভীরভাবে আসলেই ভাবতে হবে। আমাদের বর্তমান সরকার কি পারছে ইরানের সাথে সেই পুরনো ভ্রাতৃত্বের জায়গাটা পুনরুদ্ধার করতে, নাকি তারা ডক্টর খলিলুর রহমান সাহেবের ইশারাতেই চলতে থাকবে? যদি ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা ফলপ্রসূ হতো, তবে এতদিনে তো আমাদের নাবিকদের হাসি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেতাম। কিন্তু আমরা কি দেখছি? আমরা কেবল দেখছি সরকারি প্রেস রিলিজ আর আশ্বাসের বাণী। আসলে সমস্যাটা কিন্তু গোড়াতেই। আপনি যদি আগুনের উপর বসে বরফের স্বপ্ন দেখেন, তবে সেখানে যেমন বোকামি হবে, ঠিক তেমনি একতরফা বা পক্ষপাতিত্বমূলক পররাষ্ট্রনীতি নিয়ে আঞ্চলিক সহযোগিতা পাওয়াটাও কিন্তু তেমনি অবাস্তব এবং কাল্পনিক। সুপ্রিয় দর্শক, আমাদের আসলে মনে রাখা উচিত, বঙ্গোপসাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত যে ভূ রাজনৈতিক গুরুত্ব বাংলাদেশের রয়েছে, তা ধরে রাখতে হলে আমাদেরকে অবশ্যই সাহসী ও নিরপেক্ষ নেতৃত্বের প্রয়োজন, যারা কেবল পশ্চিমা স্বার্থ দেখবে না, বরং বাংলাদেশের মা ও মানুষের স্বার্থকে সবার উপরে স্থান দেবে। ডক্টর খলিলুর রহমানের কূটনৈতিক চালগুলো যদি উল্টো হয়ে যায়, তবে এর দায়ভার কে নেবে? এই যে জাহাজগুলো বর্তমানে আটকে আছে, এর ডেমারেজ বা জরিমানার টাকাটা কে দেবে? সাধারণ মানুষের ট্যাক্সের টাকা কি এভাবে একটি সরকার জলভাসিয়ে দেওয়ার অধিকার কখনো রাখে? কিন্তু আমি মনে করি এখনো সময় আছে। সরকার যদি চায়, তবে দক্ষ এবং দেশের প্রতি অনুগত কোনো কূটনীতিবিদকে দিয়ে ইরানের সাথে সরাসরি আলোচনা শুরু করতে পারে। ভুল স্বীকার করা বা ভুল সংশোধন করা পরাজয় নয়, বরং তা একটি বড় বীরত্বের লক্ষণ। পরিশেষে একটি কথাই বলবো, ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না। আজ আমরা যে সিদ্ধান্ত নিব, তার প্রভাব পড়বে আগামী প্রজন্মের উপর। হরমুজ প্রণালীর শান্ত জলে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার ঢেউ যদি আমাদের উপকূলে এসে লাগে, তবে তা সামলানো খুব কঠিন হবে। জয়যাত্রা ফিরে আসুক তার নিজস্ব গতিতে। আমাদের কৃষকের আঙিনায় সারের অভাব যেন না হয়, এটাই আমাদের কাম্য। কিন্তু এই কামনার প্রতিফলন ঘটাতে হলে আমাদের নীতি নির্ধারকদের মেরুদণ্ড প্রথমে সোজা করতে হবে, তারপর কথা বলা শিখতে হবে। দেশের স্বার্থকে কোনো টেবিলের তলায় বিকিয়ে দিলে ইতিহাস কিন্তু তাদের ক্ষমা করবে না। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, অথবা আমার যদি কোনো ভুল ত্রুটি আপনাদের নজরে আসে, তাহলে সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। কারণ আপনাদের মতামতগুলোই আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। এছাড়া আপনারা চাইলে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। আমি আমার পরবর্তী আলোচ্য বিষয়ের টপিকে আপনাদের সেই প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব সহকারে আমার যে ক্ষুদ্র জ্ঞান রয়েছে, সেই ক্ষুদ্র জ্ঞান থেকে জানানোর চেষ্টা করব বা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।